2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান 2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে আনিত একটি বিল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 উত্থাপন করছি। কি আপনার আপত্তি আছে নাকি? সরকারি দলের আপত্তি আছে নাকি? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীকে সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি নিতাই রায়চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে আনিত বিলটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। মাননীয় সদস্যবৃন্দ, বিলের দফা সংসদে নিয়ে আনা হয়েছে। বিলের দফা 8-এর উপর সংসদে এনেছেন মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমান মাদারীপুর 3। আপনি এখন আপনার সংশোধনীটা উত্থাপন করতে পারেন। আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 আমি এই সংশোধনী মাননীয় সদস্য, আপনি 3টি সংশোধনী দিয়েছেন, 6 মিনিট বলেন। এই জুলাই আন্দোলন এই জাতির মুক্তির আন্দোলন। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করে শত শত গুম হওয়া সহযোদ্ধা, শহীদ হওয়া আমাদের সেই সহযোদ্ধা এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন শহীদ হওয়া সেই ভাইদের সাথে, তাদের স্মৃতির সাথে আমাদের অস্তিত্ব রয়েছে। মাননীয় স্পিকার, এই জুলাই আন্দোলনে আমি গুলিবিদ্ধ হয়েছিল, আমার ডান হাতে গুলি লেগেছিল। আমার শরীরে এখনো ফ্যাসিস্টদের বুলেট বিদ্যমান। আমরা রাজপথে থেকে এই ফ্যাসিস্টদের বিদায় করার জন্য সেই দিন মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে ছাত্রদের সাথে যুদ্ধ চালিয়ে গিয়েছিলাম। আমি সেই স্মৃতি বিজড়িত আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের 8 দফার 3টি সংশোধনী দিয়েছি। বিলের
8 দফার প্রথম দফার কোঅপারার পরিবর্তে নিম্নোক্ত নতুন কোঅপারাটি প্রতিস্থাপন করা হোক। কোর্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী উহার সভাপতি হইবেন। আনকোট। 2 বিলের 8 দফার 2 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত ক বর্ণ ও নিবন্ধনী সমূহ বর্জন করা হোক। 3 বিলের 8 দফার 3 উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 3 উপদফাটি প্রতিস্থাপন করা হোক। কোর্ট 3 পর্ষদের কোন সদস্য কিংবা সভাপতি যে কোনো সময় সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করিতে পারিবেন, অথবা সরকার জনস্বার্থে যে কোনো সময় যে কোনো সদস্যর মনোনয়ন বাতিল করিতে পারিবেন। আনকোট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশের ইতিহাসে রক্তের লিখিত এই মহাকাব্যিক ব্যঞ্জনা সম্পন্ন যে অভ্যুত্থান, এটা আমাদের সবারই স্মৃতিতে চির জাগরুক হয়ে থাকবে। এই জুলাই অভ্যুত্থান একদিনে হয়নি মাইলর্ড। সেই 1952 সাল থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলনের মাঝ দিয়ে দেশের মানুষের আত্মত্যাগ এবং বিপুল বীরত্ব অর্জনের মাঝ দিয়ে জয়লাভ করা, এবং 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, এবং সেই স্বাধীনতা যুদ্ধে মাননীয় স্পিকার, আপনি নিজে সম্মুখভাগে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, বিজয় অর্জন করেছেন, এবং শহীদ জিয়ার দক্ষিণ হস্ত হিসেবে আপনার নামও ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। এরপর গত 18 বছর আমাদের দেশে আমরা এবং ওদিকে যারা আছেন, আমরা সবাই মিলেই 18 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথে রক্ত দিয়েছি। আমাদের একই সাথে আমাদের শত শত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মায়ের সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই কান্নার ইতিহাস আমাদের দেশের বীরত্ব গাথার ইতিহাস। আমাদের দেশ মাইলট, তারপরে এই জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দেশের ছাত্র জনতার যে বীরত্বপূর্ণ লড়াই সংগ্রাম ছিল, এবং সেই লড়াই সংগ্রামের মাঝ দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে এবং বাংলাদেশে একটা নতুন সূর্যের উদ্ভব হয়েছে। মাই লর্ড, এই নতুন বাংলাদেশকে আমরা অবশ্যই মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা পৃথিবীর বিরুদ্ধে, আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক, একটি অখণ্ড সমাজ। আমরা বিভাজন চাই না, আমরা বিভক্তি চাই না। মাই লর্ড, আমাদের দেশে মানুষের ভিন্ন আদর্শ থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন গণতান্ত্রিক পরিস্থিতি থাকতে পারে। এইটাই মাই লর্ড গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই মাই লর্ড, এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। আমাদের দেশে যে বৈচিত্র্যময় যে সমাজ এবং শ্রেণী বিভক্তি সমাজ, এখানে আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠী আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বাঙালি আছে, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সব মিলে আমাদের পরিচয় মাই লর্ড, আমরা বাংলাদেশি। দিস পার্লামেন্ট মাই লর্ড, পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন। এই পার্লামেন্টে দাঁড়িয়ে মাই লর্ড, আজকে যে সংশোধনীগুলো আমাদের বন্ধু এনেছেন, মাই লর্ড, আমি অত্যন্ত স্বচ্ছন্দ চিত্তে আমি তার এই অভ্যর্থনা সংশোধনীগুলোকে আমি স্বীকার করে নিচ্ছি। মাই লর্ড, এই সংশোধনী এই পর্যায়ে তো আপনার লিখিত কোনো আপত্তি দেন নাই, তো এখন মৌখিক আপত্তি দেওয়া যাবে না।
ব্যারিস্টার আরমানকে মাইক দেন। Mr. Speaker, জুলাই যে মিউজিয়ামটা রয়েছে এর সাথে জুলাইয়ের ইতিহাস, ভুক্তভোগীদের ইতিহাস এবং আমাদের শহীদদের ইতিহাস সংগ্রহ না, আপনি সংশোধনী সম্পর্কে বলেন, ইতিহাস বলেন না। আমাদেরকে দেওয়া হয়নি, আমরা যাচাই বাছাই করতে পারি নাই। সুতরাং আমরা যাচাই বাছাই না করে এই ব্যাপারে আমরা মত দিতে পারছি না। আমাদের প্রস্তাব যেভাবে আমাদের দেশে উত্থাপিত করা হয়েছিল সেভাবে পাশ করা হোক। পরবর্তী জুলাই যোদ্ধা, জুলাই শহীদ সবার সাথে আলোচনা করে সংশোধনীটা আনা হোক, এটাই আমার প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদ তো আইন কানুন এবং রেওয়াজের উপরে চলে, আপনাদের সংশোধনী দেওয়া উচিত ছিল। জনাব আনিসুর রহমান মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন, আপনারাও ইচ্ছা করলে সংশোধনী দিতে পারতেন। এখন আইন প্রণয়ন স্টেজে থার্ড রিডিং এর সময় এই সময় সংশোধনী ছাড়া, লিখিত সংশোধনী ছাড়া, উত্থাপন করা ছাড়া এখন এগুলো বিবেচনা করতে পারছি না বলে আমি দুঃখিত। আমাকে এখন মাননীয় চিফ হুইপ বলুন। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের বন্ধুদের বলবো, 3টে সংশোধনী এসছে। আমি আপনাদের আপনি শোনেন, আগে শোনেন, তারপরে আবার কথা বলি, তারপরে আপনার যদি কোনো বক্তব্য থাকে বলবেন। আপনি শোনেন, সংশোধনী হয়েছে এখানে সরকার কর্তৃক নিজে 8-এর 1-এর ক, আপনার কাইন্ডলি দেখেন, বসে দেখেন, আপনি বসে তো অসুবিধা নেই, বসে। 8-এর 1-এর ক লেখা আছে, সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত শিক্ষা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি মানসিক ব্যক্তিগণ এটা সভাপতি হবেন। সেখানে সংশোধনী এসছে এই সংস্কৃতি বিষয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী, যেহেতু মন্ত্রী আছে অথচ কেউ নাই, সেইখানে বাইরে একজন লোক না এসে এই কাজটা যেহেতু মন্ত্রী করবেন, সেই জন্য মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী এটা দায়িত্বপ্রাপ্ত, মানে সভাপতি দায়িত্ব পালন করবেন। এই একটা সংশোধনী। 1 2 নম্বর একটা সংশোধনী আসছে যে ওইটা দেখবেন 8-এর 3 নম্বর, 8 ধারার 3 ধারা, পর্ষদের কোনো সদস্য কিংবা সভাপতি কোনো সময় যে কোনো সময় সরকার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন, এইটুকু লেখা আছে। আচ্ছা, এই কথাটা লেখা আছে। আর এখানে সংযুক্ত করা হয়েছে, অথবা জনস্বার্থে যদি সরকার মনে করেন কেউরে বাদ দিতে হবে, তা বাতিল করা হবে, বা তাকে বাতিল করা যাবে। 2টা শুনে আমার কথা শুনেন। আর 3 নম্বর হলো যে এইখানে বলা আছে, 2 ধারায় বলা আছে, এর দফা ক, চ, ছ, জ, ঝ এবং ইয়। কতে আছে যে ওই যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যেসব বাইরের লোক এসে সভাপতিত্ব করবেন সেইখানে যাতে না হয় সেই জন্য ক ধারাটা, মন্ত্রণালয় যদি থাকে তা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যদি কেউ থাকেন তারাই দায়িত্বটা পালন করবেন। এইটা বাতিল করা হয়েছে, এইটুকু করা হয়েছে। এইটা পরিবর্তনটা এরকম করা হয়েছে, যেহেতু সকল মন্ত্রণালয় আপনি একটা কাজ করবে, সেখানে মন্ত্রী যদি দায়িত্বপ্রাপ্ত না থাকে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, দলীয়করণ, সকল মন্ত্রণালয় তো দল দিয়ে চলছে, কোন মন্ত্রণালয় দলের বাইরে আছে? আচ্ছা, সকল মন্ত্রণালয়। আচ্ছা, একটা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, সকল মন্ত্রণালয় একজন মন্ত্রী দিয়ে চলে, সকল মন্ত্রণালয়গুলা। এবং এখানে যদি কোনো প্রতিষ্ঠান করি, সেই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসিত ইত্যাদি ইত্যাদি সেটা ব্যাপার, কিন্তু মন্ত্রণালয় সিদ্ধান্ত হবে, এক্সিকিউশন হবে মন্ত্রণালয় দিয়া, কাজটা হবে মন্ত্রণালয়, সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলো না, বাইরে একজন লোক বসলো, শেষ কি সিদ্ধান্ত নেবে? সেইখানে যাতে মন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে এবং এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে রিয়েলি সম্মান প্রদর্শন করার জন্য যেসব কাজ তাতে মন্ত্রী করতে পারে, করাবার জন্যই কিন্তু মাননীয় এই মানে কি বলে সংশোধনী আনা হয়েছে। যদি আপনারা বলেন আমরা এই সংশোধনী প্রত্যাহার করে নেব, আপনারা যে কোনো লোকের বাইরে। আচ্ছা, কিন্তু আচ্ছা, আপনারা বলেন এই যে, আচ্ছা, সকল মন্ত্রণালয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, সকল মন্ত্রণালয় মন্ত্রী দিয়ে হয়, মন্ত্রী এটার দায়িত্বপ্রাপ্ত থাকেন, এটা তো কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং মন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, এই পর্যায়ে বিলের এই রিডিং পর্যায়ে যা হয়েছে, যেভাবে হয়েছে, আপনি মাননীয় স্পিকার বিলটি পাশ করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি।
মাননীয় সদস্যবৃন্দ, বিতর্কের একটা স্টেজ আছে সবকিছুতে। এখন বিল পাশ করার সময়, থার্ড রিডিং এসেছে, এখন আপত্তি করার সময় না। আপনারা লিখিত আপত্তি দিতে পারতেন, যেরকম আনিসুর রহমান মাননীয় সদস্য যেভাবে সংশোধনী দিয়েছে, আপনারাও সংশোধনী দিতে পারতেন। বিতর্কের সময় এটা না। আমি বিষয়টি ভোটে দিচ্ছি। আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান বিলের সংশোধনী তালিকায় 1 এবং 8 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। আপনাদের কথা পরে শুনবো, এটা বিলটা পাশে। আপনার সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 সংসদীয় আকারে দফা 8, দফা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 সংসদীয় আকারে দফা 8, দফা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি নিতাই রায়চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে আনিত বিলটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করা হলো। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো দিল্লি সফরে যাচ্ছেন। সাথে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে, যিনি ভারতের সাথে হাসিনা আমলের সম্পর্ক শেষ ঘোষণা দিলেও হাসিনা আমলে বসানো পাইপলাইন দিয়ে ডিজেল এনে বাংলাদেশের জ্বালানি সমস্যার সমাধান করতে চায়। চমকপ্রদ খবর হলো, খলিলুর রহমান দিল্লিতে 2 দিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তেল মন্ত্রীর সাথে বৈঠক তো করবেনই, তারপর একই বিমানযোগে যেহেতু মরিশাস যাবেন, সেহেতু এস জয়শঙ্করের সাথে 8 থেকে 9 ঘন্টা ধরে বৈঠকের সুযোগ থাকছে। বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমগুলোর খবর থেকে পরিষ্কার, বাংলাদেশ চায় তেল আর গঙ্গার জল, সাথে চায় ভারতের প্রত্যাহার করার সুবিধাগুলো চালু করা, যেগুলোর জন্য শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছিলেন বলে প্রচার ছিল। বাংলাদেশের এসব চাওয়ার বিপরীতে ভারত কি চায়?
কারণ কূটনীতি তো শুধু দেয়ার নয়, এটি দেয়া নেয়ার সম্পর্ক। একাধিক গণমাধ্যমের খবর হলো পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক আর ভারত বিরোধী জঙ্গিবাদ ইস্যুগুলো নিয়ে ভারতের পক্ষ থেকে আলোচনা করা হতে পারে। তবে বড় প্রশ্ন হলো 2024 সালের 5ই আগস্টের পর শেখ হাসিনার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে পর্দার আড়ালে একটি বড় ইস্যু। সেই দুটো ইস্যু নিয়ে কি 8-9 ঘন্টা বিমান ভ্রমণে আলোচনা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। খবরে বলা হয়েছে প্রথমে দিল্লিতে দুদিনের দ্বিপাক্ষিক সফর, যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। 7 এপ্রিল দিল্লিতে পা রাখবেন খলিলুর রহমান। 9 এপ্রিল সকালে দিল্লি থেকে তিনি সরাসরি মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ফলে 9 এপ্রিল সকাল 8টা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা 7 থেকে 8 ঘন্টার ওই দীর্ঘ সফরও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার বিস্তর সুযোগ থাকবে যথারীতি। বিশেষ করে মাত্র 2-3 মাস আগেও যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে রীতিমতো অস্বস্তি আর শীতলতা ছিল, সেই দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর একসাথে দীর্ঘ বিমান যাত্রার সিদ্ধান্তই বলে দেয় দুই দেশই তাদের সম্পর্ক রিক্যালিব্রেট করতে চাইছে। ওই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর দিল্লির শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন। আবার এই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পদে আছেন আরএসএস তথা বিজেপি নেতা রাম মাধব। বিবিসি বলছে দিল্লির পরে মরিশাসেও আবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর ও কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ থাকবে। অন্যভাবে বললে দিল্লিতে মাত্র 48 ঘন্টার কম সময় অবস্থান করলেও খলিলুর রহমানের ভারত সফর কার্যত 4-5 দিনের মেয়াদ পেতে চলেছে, যার কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় আসার পর খলিলুর রহমানই তার ক্যাবিনেটের প্রথম ফুল মন্ত্রী, যিনি ভারত সফরে যাচ্ছেন। দিল্লিতে পা রাখার পর দিন তিনি একের পর এক বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ডক্টর রহমানের এই সফরটিকে ভারতও অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কিনা তা এখনো পরিষ্কার নয়। বিবিসি জানতে পেরেছে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও ডক্টর রহমানের আলাদা একটি বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তবে সেটি শেষ পর্যন্ত হবে কিনা তা নিশ্চিত নয়। বাংলাদেশ ও ভারতের প্রায় সব গণমাধ্যমের খবর থেকে একটি বিষয় পরিষ্কার, এই মুহূর্তে বাংলাদেশের প্রথম অগ্রাধিকার হলো জ্বালানি তেল। 6 এপ্রিল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। সে বৈঠকের পর তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদেরকে যা বলেছেন তা থেকেও পরিষ্কার, পানি চুক্তি, সীমান্ত সমস্যা, ভিসা নিষেধাজ্ঞার চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের বড় চাওয়া তেল। তবে তার বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। তারেক রহমানের ওই উপদেষ্টা বলেছেন, ভারতের সাথে শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক ছিল তা আর হবে না, সেই অধ্যায় এখন শেষ। তারপরে জনাব কবির জানান, বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি প্রাধান্য পেয়েছে। পাইপলাইনে জ্বালানি আমদানির প্রক্রিয়াটি এগিয়ে নিতে তারা আশাবাদী। প্রশ্ন হলো, শেখ হাসিনা আমলে তৈরি হওয়া পাইপলাইন দিয়ে ডিজেল আনতে চায় শেখ হাসিনা আমলের সম্পর্ককে পাত্তা না দিয়ে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে 4 দফায় ভারত 22,000 টন ডিজেল বাংলাদেশকে পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশের আরো তেল লাগবে। সে তেলের সুরাহা করতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন 7 এপ্রিল। কিন্তু বিশ্বব্যাপী তেলের সমস্যা, সে সমস্যা কাটিয়ে উঠতে বিকল্প সোর্সও খোঁজা হচ্ছে। সেক্ষেত্রে ভারত কেন হতে যাচ্ছে বাংলাদেশের বিকল্প উৎস? এর উত্তর হলো, যুদ্ধের মধ্যেও ভারত আমেরিকার শত্রু রাশিয়া আর ইরান থেকেই শুধু নয়, বিশ্বের 40টি দেশ থেকে তেল কিনছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত সস্তায় রাশিয়ার তেল কিনে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে এতে যুক্তরাষ্ট্রের রোষের মুখে পড়তে হয় দেশটিকে।
ভারতের বাণিজ্য চুক্তিতে বাধা হিসেবে রাশিয়ার তেল আমদানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করে, কিন্তু যুক্তরাষ্ট্রের সব হুমকি ধামকি রাতারাতি পাল্টে যায় মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর। গত 6 মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে 30 দিনের অস্থায়ী ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হলো, মার্চ মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা প্রায় 90% বেড়ে গেছে। ইতিমধ্যে রাশিয়ার 40 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতে পৌঁছেছে। রুশ তেল ভারতে পৌঁছানোর পর চমক জাগানো আরেকটি খবর হলো, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত তেল আনছে যুক্তরাষ্ট্রের পরম শত্রু ইরান থেকেও। 5 এপ্রিল ভারতের তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে 2019 সালের মে মাস থেকে ইরানি তেল আমদানি করছে না দিল্লি। 7 বছর পর প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে ইরানের তেল নিয়ে চুক্তি হয়েছে। ভারতের রিলায়েন্স ইরান থেকে 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনতে যাচ্ছে। শুধু তেল নয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে ইরান থেকে 44,000 মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিও কিনছে ভারত। প্রশ্ন হলো, ভারত যদি রাশিয়ার ইরান থেকে তেল আনতে পারে, তাহলে বাংলাদেশ কেন আনতে পারছে না? গত 6 মার্চ রাশিয়ার তেল কিনতে ভারতকে অনুমতি দেওয়ার খবর জানার পর বাংলাদেশও যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের আবেদন করেছিল। গত 11 মার্চ প্রকাশিত ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। 11 মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজ দপ্তরে একথা সাংবাদিকদের জানিয়েছিলেন। গত 30 মার্চ সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, ঈদের আগের দিন আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বাংলাদেশ সরকার একটি বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়া থেকে যেন বাংলাদেশকে অন্তত 2 মাসের অথবা 6 লাখ মেট্রিক টন ডিজেল আনার অনুমতি দেয়। এরপর বিষয়টি নিয়ে তদবির করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উড়ে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। গত 1 এপ্রিল তিনি মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সাথে বৈঠক করেন। যদিও ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল সহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের এই চাওয়া পূরণে আমেরিকা ইতিবাচক কোনো সিগন্যাল দেয়নি। এমনকি গত 5 এপ্রিল মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পরও দৃশ্যমান কোনো সবুজ সংকেত মেলেনি। সূত্রগুলো বলছে, এখানে আছে কূটনীতি আর ভূ রাজনীতির খেলা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায়।